যুদ্ধাপরাধী জামায়াতের নেতা মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল, সম্পদ বাজেয়াপ্তের দাবি। কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে শেষ সময়ের প্রস্তুতি। কেনাবেচা নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরিঘাটের বেহাল দশায় ঈদযাত্রা নিয়ে শঙ্কা। নদীর পানি না বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলছে বিআইডব্লিউটিএ। 1.5 বছরেও ফেনীর ফতেহপুর রেল ক্রসিং এর ওভারপাসের নির্মাণ কাজের অর্ধেক শেষ হয়নি। যানজটে বাড়ছে ভোগান্তি। কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী। এবং চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণে $200 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে এডিবি। খরচ দিতে আগ্রহী কর্ণফুলী টার্মিনাল নির্মাণেও শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত। সময় সংবাদের সঙ্গে আছে আমি ফাহমিদা মৌটুসী। কলঙ্ক মোচনের পথে আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। ষষ্ঠ যুদ্ধাপরাধী হিসেবে ফাঁসির রায় কার্যকর হল জামায়াত নেতা মীর কাশেম আলীর। গতরাত 10:30টায় কাশিমপুর কারাগারে তার ফাঁসির রায় কার্যকর করা হয়। এর প্রায় 2 ঘণ্টা পর অ্যাম্বুলেন্সে করে বের করা হয় মীর কাশেম আলীর মরদেহ। এর আগে বিকেলে তার সঙ্গে দেখা করেন পরিবারের সদস্যরা। কাশিমপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন খান মোহাম্মদ রুমেল। ঘড়ির কাঁটায় তখন শনিবার রাত 10:30টা। গাজীপুরের কাশিমপুর কারাগারে কার্যকর করা হয় যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাশেম আলীর মৃত্যুদণ্ড। কারাফটকের বাইরে তখন সমবেত মুক্তিযোদ্ধাদের উল্লাস। এই ফাঁসির রায় কার্যকরের জন্য আমরা 47 বছর অপেক্ষা করেছি। এই মীর কাশেম আলীর আজকের ফাঁসির রায় হওয়ার পর বাংলাদেশ পাপ মুক্ত হইল, অভিশাপ মুক্ত হইল। 71-এর মানবতা বিরোধী অপরাধের দায়ে এটি ষষ্ঠ ফাঁসি কার্যকরের ঘটনা আর কাশিমপুর কারাগারের প্রথম। আর তাই নিরাপত্তার কড়াকড়িও ছিল অনেকটাই বেশি। 1971 সালে মহান মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বন্দী মীর কাশেম আলী পিতা মীর তৈয়ব আলীর মৃত্যুদণ্ডাদেশ আজকে রাত 10:30 কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 2-এর অভ্যন্তরে আজকে কার্যকর করা হয়েছে। এদিন রাত 9:30টার দিকে গাজীপুর জেলার সিভিল সার্জন, জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ ফাঁসি কার্যকরের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা কারাগারে প্রবেশ করেন। এ সময় তাদের সঙ্গে কারাগারে প্রবেশ করে 3টি অ্যাম্বুলেন্স। আলবদর নেতা ও জামায়াতের অর্থের যোগানদাতা মীর কাশেম আলীর ফাঁসি কার্যকরকে ঘিরে কারাগার এলাকায় ছিল জোরদার নিরাপত্তা ব্যবস্থা। পুরো এলাকা জুড়ে গড়ে তোলা হয় 4 স্তরের নিরাপত্তা বলয়। আমাদের পর্যাপ্ত নিরাপত্তা আছে। প্রতিটা হাইওয়ে রাস্তায় আমাদের অনেকগুলি টহল পার্টি আছে এবং আমাদের সিনিয়র কর্মকর্তারা বিভিন্ন জায়গায় মুভমেন্ট করছে। মুড়ে মুড়ে আমাদের পুলিশ রয়েছে। আমরা মনে করি কারাগারে চতুর্পাশে যেমন আমাদের প্রচুর পুলিশ, রাস্তায় আমাদের প্রচুর পুলিশ রয়েছে। এর আগে শনিবার বিকেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাশেম আলীর সঙ্গে কাশিমপুর কারাগারে দেখা করেন তার পরিবারের সদস্যরা। মানবতা বিরোধী অপরাধের দায়ে এ নিয়ে 6 জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো। কাশিমপুর কারাগারের সামনে সমবেত মুক্তিযোদ্ধারা বলছেন, আলবদর নেতা মীর কাশেমের মৃত্যুদণ্ড কার্যকরের মধ্য দিয়ে 1971-এর মহান মুক্তিযুদ্ধে শহীদদের রক্তঋণ শোধ করার পথে আরও এক ধাপ এগোলো বাংলাদেশ। তবে তারা বলছেন, যদি বাংলাদেশে কোনোদিন কোনো মানবতা বিরোধী অপরাধী না থাকে তবেই শান্তি পাবে শহীদদের আত্মা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, কাশিমপুর কারাগার, গাজীপুর। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, যুদ্ধাপরাধী মীর কাশেম আলীর ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেছে। গতরাতে জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসির রায় কার্যকরের পর তার ধানমন্ডির বাসায় এক প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা নেই। লাখ লাখ মানুষের হত্যার দায়ে বিচারের অপেক্ষায় ছিল, সেই বিচারটা সুসম্পন্ন হয়েছে এবং রায় কার্যকর হয়েছে। এই বিচারের মাধ্যমেই জনগণের যে আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়িত হয়েছে। তা আমরা মনে করি মানুষ এটার জন্য অধীর আগ্রহী ছিল। এদেশের জনতা যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে, এইটাই আমাদের জনতার কাছে বড় প্রাপ্য। জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসি কার্যকরের খবরে স্বস্তি প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ। অর্থের মূল যোগানদাতাকে হারিয়ে জামায়াত এখন অনেকটাই দুর্বল হয়ে পড়বে মন্তব্য করে দ্রুত দলটিকে নিষিদ্ধের দাবি করেছেন মঞ্চের মুখপাত্র ডক্টর ইমরান ঈদ সরকার।
মীর কাসেমের ফাঁসির খবরে রাতে শাহবাগে উল্লাসে ফেটে পড়ে গণজাগরণ মঞ্চ। মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। বের করা হয় আনন্দ মিছিল। মিছিলটি প্রজন্ম চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা হয়ে আবারও শাহবাগে এসে শেষ হয়। এ সময় বাকি যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত শেষ করার দাবি জানানো হয়। এটা আমাদের সবার জন্য একটা বিজয়। বিজয়ের পার্ট হতে পেরে আমি আসলে রিয়েলি আই এম ভেরি হ্যাপি। 45 বছর ধরে যে শহীদদের যে দায় আমরা কাঁধে করে বয়ে বেরিয়েছি, তার একটা ভার মুক্তি হচ্ছে, দায় মুক্তি হচ্ছে। জামাত শিবিরের রাজনীতি সমূলে উৎপাটন করতে হবে, আইন করে নিষিদ্ধ করতে হবে। এত আনন্দ, এখন বীরের মতো মরে যাব। মিছিল শেষে ডাক্তার ইমরান সরকার জানান, জামায়াতের অর্থের মূল যোগানদাতা মীর কাসেমের ফাঁসি কার্যকরে দলটি দুর্বল হয়ে পড়বে। রায় কার্যকরের মধ্য দিয়ে একটা নতুন যুগের সূচনা হলো। মীর কাসেম আলী জামায়াতে ইসলামের অর্থের প্রধান যোগানদাতা। তাই আমরা মনে করছি জামায়াত ইসলামী নিষিদ্ধ করা এখন শুধুমাত্র সময়ের ব্যাপার মাত্র। স্বাধীন বাংলাদেশের মূল লক্ষ্য অর্জনে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া অব্যাহত রাখারও দাবি জানান তিনি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। এদিকে আল বদর কমান্ডার যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসিতে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। গত 44 বছরের বেশি সময় ধরে প্রতিশোধের স্পৃহায় থাকায় মুক্তিযোদ্ধারা মেতে ওঠেন নতুন করে বিজয় উল্লাসে। একই সাথে তার সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে ব্যয় করার দাবি সর্বস্তরের মানুষের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। শনিবার রাত ঠিক 10:30 ঢাকার কাশিমপুর কারাগারে কার্যকর করা হয়েছে আল বদর কমান্ডার মীর কাসেমের ফাঁসির আদেশ। আর ঠিক একই সময়ে অন্তত 350 কিলোমিটার দূরে চট্টগ্রামের আন্দরকিলা সংলগ্ন মহামায়ার ডালিম হোটেলের সামনে উল্লাসে মেতে উঠল শত শত মানুষ। জাতীয় পতাকা উড়িয়ে মোমবাতি হাতে তরুণ যুবকদের দেওয়া স্লোগানে মুখরিত হয়ে উঠল পুরো এলাকা। যারা মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, যারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিলেন, তাদেরকে এখানে এনে নির্যাতন করেছে। সে যে নির্যাতন করেছে, মানুষ খুন করেছে, মানুষের সম্পদ দখল করেছে, আজকে তার বিচার হয়েছে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের সময় এই মহামায়া ডালিম হোটেলকে প্রধান নির্যাতন কেন্দ্র হিসেবে ব্যবহার করতেন মীর কাসেম। মুক্তিযোদ্ধা এবং মুক্তিগামী সাধারণ মানুষকে এখানে আটকে রেখে চালানো হতো অমানসিক নির্যাতন, যাকে হত্যার জন্য মীর কাসেমকে ফাঁসির আদেশ দিয়েছিল ট্রাইব্যুনাল। সেই কিশোর মুক্তিযোদ্ধা জসিমকে হত্যা করা হয়েছিল এখানেই। শুকরিয়া নামাজ আদায় করবো যে আমরা এত বড় একটা বিজয় হলো, আমাদের চরম বিজয়। আমার না, আজকে 16 কোটি মানুষের বিজয় হয়েছে, যারা এই দেশকে ভালোবাসে তাদের বিজয় হয়েছে। 44 বছরে তো আপনার এইগুলো করতে পারে নাই। তারা বিভিন্ন ফ্ল্যাগের গাড়ি নিয়ে চালিয়েছে, তারা টাকা পয়সা রোজগার করেছে, তারা মনে করেছিল বাংলাদেশে কিছু হবে না। আজকে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে তাদের যে বিচার করেছে, এই জন্য আমরা আনন্দিত এবং কৃতজ্ঞ। এই অবস্থায় মীর কাসেমের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনে ব্যয় করার দাবি মুক্তিযোদ্ধাদের। মীর কাসেমের সম্পত্তি আছে, সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করে সাধারণ গরিব মানুষের মাঝে বিলিয়ে দেওয়ার জন্য। বর্তমানে ছাত্র শিবির, যেটি 1971 সালে ইসলামী ছাত্র সংঘ হিসেবে পরিচিত ছিল, সেই ছাত্র সংঘ চট্টগ্রাম কলেজ শাখার সভাপতি ছিলেন মীর কাসেম। পরবর্তীতে তিনি চট্টগ্রাম জেলা শাখার সভাপতির দায়িত্ব পান। আর সেই হিসাবে বৃহত্তর চট্টগ্রামে আল বদর কমান্ডার ছিলেন এই মীর কাসেম আলী। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর স্থায়ী ও অস্থায়ী পশুর হাটগুলোতে চলছে শেষ সময়ের প্রস্তুতি। হয়রানি এড়াতে প্রথমবারের মতো বেচা বিক্রির শেষে বিক্রেতাদের নিরাপদে পৌঁছে দেবার আশ্বাস দিয়েছেন ইজারাদাররা। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে বাড়তি প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত মুজাহিদ শুভর রিপোর্টে। অল্প অল্প করে কোরবানির হাটে আসতে শুরু করেছে পশু। একই সাথে পাল্লা দিয়ে চলছে কোরবানির হাটকে ক্রেতা বিক্রেতাদের জন্য উপযোগী করে তোলার প্রস্তুতি পর্ব। সংখ্যায় অল্প উৎসুক ক্রেতারাও ইতিমধ্যে পর্যবেক্ষণ করছেন পশুর দাম, মান ও প্রস্তুতি পর্বের হালচিত্র। বাচ্চারা ছাগল পছন্দ করে, এজন্য এখন ছাগল নিয়ে যাব, যাতে করে ওরা ছাগলটা অনেকদিন দেখতে পারে। সব মাল আমরা স্টক করে রাখছি, যে ঘরের ভিতর রাখছি, এইখানে রাখছি, এই যে আছে, সব রেডি আছে। গেছেবার তো গরুর খুবই সংকট ছিল, এবার আশা করি খুব ভালো গরু আসবে। 5 তারিখ পর্যন্ত আমাদের হাট কমপ্লিট করে দেওয়া লাগবে। অন্যান্য বছর আছে, এই বছর প্রত্যেকে অনেক ভালো করতে আসি, সুন্দর করতে আসি। গত 20 তারিখ থেকে অস্থায়ী পশুর হাট আফতাবনগরে প্রতিদিন খুঁটি পোতা এবং বাঁশ বাঁধার কাজে ব্যস্ত রয়েছেন 100 জন শ্রমিক। ইতিমধ্যে কিছু কিছু পশু হাটে আসতে শুরু করলেও আগামী 5 তারিখের মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইজারাদাররা।
2000 স্বেচ্ছাসেবক আছে আমাদের। সিসি ক্যামেরা থেকে শুরু করে তথ্য কেন্দ্র, পুলিশ কন্ট্রোল রুম, যা ওয়াচ টাওয়ার, জাল টাকার নোট শনাক্তকরণ সবই আমাদের ব্যবস্থা নেওয়া হয়ে গেছে। আমরা বালুগুলি উঁচু করে দিয়েছি যাতে বৃষ্টি হলে আমাদের গরুর যাতে সমস্যা না হয়। গতবারের মতো দুর্ভোগ এড়াতে অনেক পশু বিক্রেতারা শামিয়ানা টানিয়েছেন তাদের নির্ধারিত জায়গায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও তাদের পরিকল্পনার ছক আঁটছেন কোরবানির হাটকে ঘিরে। আগে যে পরিমাণ ফোর্স আমরা ডিপ্লয় করতাম, এবার হয়তো চাপ আরো বেশি পড়বে। চাঁদাবাজি যাতে না হয়, নতুন কোনো সন্ত্রাসী বা কোনো ছিনতাই যাতে না হয়, এজন্য আমাদের 2টা টহল পার্টি আশেপাশে সবসময় থাকবে। 3.5 লাখ পশু কোরবানির লক্ষ্য নির্ধারণ করে 9টি বাড়িয়ে 2 সিটিতে এবার 23টি পশুর হাট বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রথমবারের মতো বেচা বিক্রি শেষে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মাধ্যমে বিক্রেতাদের কাঙ্ক্ষিত যানবাহন পর্যন্ত পৌঁছে দেওয়া হবে বলেও আশ্বাস দেন ইজারাদাররা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। কুষ্টিয়ায় শুরু হয়েছে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা, বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরিঘাটের বেহাল দশার কারণে আসছে ঈদ যাত্রা নিয়ে শঙ্কায় যাত্রী ও চালকরা। এজন্য নদী ভাঙন আর নদীর পানি বৃদ্ধিকে দায়ী করছে কর্তৃপক্ষ। তবে পানি বাড়ার হার স্বাভাবিক থাকলে ঈদে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করছে বিআইডব্লিউটিএ। এখনো শুরু হয়নি ঈদ যাত্রা, অথচ শুরু হয়ে গেছে ভোগান্তি। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরির জন্য এখনই 4 থেকে 6 ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। এ অবস্থা চলতে থাকলে আসছে ঈদে বাড়ি ফিরতে ভোগান্তির আশঙ্কায় রীতিমতো আতঙ্কিত যাত্রীরা। চালকরাও বলছেন পরিস্থিতি স্বাভাবিক না হলে চরম ভোগান্তি পোহাতে হবে ঘরমুখো যাত্রীদের। ঈদের সময় তো আরো জাম থাকবে, এখন ঈদের জাম দিচ্ছি। এখন ঈদের তো ছুটির লোকজন তো এখন তো বাড়ি যাচ্ছে না। মানুষ সুস্থভাবে বাড়ি ফিরে যেতে যাওয়া সম্ভব এভাবে। দিনের বেলায় প্রচন্ড রোদ, এর পরেও যদি সমস্যা হয় তাহলে ঈদের সময় তো প্রচন্ড আকারে জনগণের ভোগান্তি হবে। যাত্রীরা হয়রানি হচ্ছে, কষ্ট পাচ্ছে, এইটা দেখার কোনো লোক নাই। বারবার ভাঙনে ক্ষতিগ্রস্ত ফেরিঘাট মেরামতের কারণেই এই দুর্ভোগ। সবশেষ বন্যায় দৌলতদিয়ার এই পারের 4টি ফেরিঘাটের সবগুলোই কম বেশি 300 থেকে 400 ফিট বিলীন হয়েছে নদীগর্ভে। কোন রকম মেরামত করে যা আবার করা হয়েছে চলাচলের উপযুক্ত। আবারও বাড়ছে পানি, খরস্রোতা হচ্ছে পদ্মা, রয়েছে বৃষ্টির সম্ভাবনাও। সবকিছু মিলিয়ে আসছে ঈদের বাড়তি চাপ সামাল দিতে কতটুকু সক্ষম এই পাইলিং, সেটি এখন দেখার বিষয়। শুধু ফেরিঘাটি নয়, প্রমত্তা পদ্মার সঙ্গে পাল্লা দিতে গিয়ে ক্রমেই বাড়ছে পারাপারের সময়। স্বাভাবিক অবস্থায় 30 থেকে 35 মিনিট সময় নিলেও স্রোতের টানে এখন লাগছে প্রায় দ্বিগুণ। পানির টান বাড়াতে এখন 50 মিনিট সময় লাগে, অনেক সময় আরো বেশি লাগে, কারণ আমাদের ঘুরে আসতে হয়। এর চেয়ে যদি আরো চাপ বাড়ে তাহলে তো যোগাযোগ কষ্টকর হয়ে যাবে। যেগুলো দুর্বল ফেরি আছে সেগুলো পারবো না। তবে বিআইডব্লিউটিএ বলছে পানি যদি অস্বাভাবিকভাবে না বাড়ে তবে ঈদ যাত্রায় পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে। যদি পানি আরো 4-5 ফিট বেড়ে যায় তাতেও আমাদের ঘাটের কোনো সমস্যা হবে না। তবে নদী যদি স্থির থাকে আর নদীতে যদি অস্বাভাবিক ঘূর্ণন এবং প্রবল স্রোত থাকে সেখানে হয়তো আমাদের কিছু সমস্যা হতে পারে। ঈদ মৌসুমে দেশের দক্ষিণ অঞ্চলের কয়েক লাখ যাত্রী চলাচল করে এই রুটে। রাশেদ লিমন, সময় সংবাদ, মানিকগঞ্জ। এদিকে পাটুরিয়া এবং দৌলতদিয়ায় ভেঙে যাওয়া 2টি ঘাট ঈদের আগে স্থায়ীভাবে মেরামত করা হবে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। এছাড়া কাওড়াকান্দি শিমুলিয়া নৌ রুটে নাব্য সংকটে ফেরি পারাপারে বিঘ্ন সৃষ্টি হবে না বলেও জানান মন্ত্রী। গতকাল মাদারীপুরের লেকের পাড়ে বৃক্ষ মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি। মাওয়া এবং কাওড়াকান্দি রুট করার জন্য যাতে নাব্যতা রক্ষা করা যায় সেজন্য আমরা 8টা ড্রেজার ওখানে কাজ করছি। দৌলতদিয়ার ভাঙনের কারণে আমাদের এখন মাত্র 2টি ফেরিঘাট চালু আছে। আমরা এই ঈদের আগে আরো 2টি ফেরিঘাট চালু করার ব্যবস্থা নিচ্ছি যাতে করে 4টে ফেরিঘাট আগের মতোই সচল থাকতে পারে এবং ওইটাকে ভবিষ্যতে আমরা চ্যানেলের মধ্যে আরো ভিতরে নিয়ে আসব যাতে নদীর ভাঙন হলেও এই আমাদের ফেরিঘাটগুলো নষ্ট হবে না। চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বহুল আলোচিত বে টার্মিনাল নির্মাণে $210 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। কর্ণফুলী টার্মিনাল নির্মাণের খরচ যোগানেরও আগ্রহ দেখিয়েছে সংস্থাটি। প্রাথমিক আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে 5 সেপ্টেম্বর চট্টগ্রাম যাচ্ছেন এডিবির কান্ট্রি ডিরেক্টর। বিস্তারিত জানাচ্ছেন কমল দে।
20 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং এর রেকর্ড গত বছর অর্জন করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর চট্টগ্রাম। 30 বছরের স্ট্র্যাটেজিক পরিকল্পনা অনুযায়ী 2020 সালে 29 লাখ এবং 2035 সালে 56 লাখ কন্টেইনার হ্যান্ডেলিং এর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জন করতে বন্দরের সক্ষমতা বাড়ানো দরকার। এই অবস্থায় শেষ পর্যন্ত এডিবির বিনিয়োগ প্রস্তাব গ্রহণ করতে যাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে যে আমাদেরকে আভাস দেওয়া হয়েছে তাতে $2.1 বিলিয়ন আমাদের চট্টগ্রাম বন্দরের এক্সপানশনের জন্য বিভিন্ন কার্যক্রম রয়েছে, যার মধ্যে কেসি কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল, ডিসিবিকে ভেঙে কর্ণফুলী কন্টেইনার টার্মিনাল করা হবে। বে টার্মিনালের বিভিন্ন খাতে যেটি আমরা আবারও করব, আমরা ভাগ করব কোন খাতে তারা বিনিয়োগ করবে। বিদেশি অর্থায়নের ক্ষেত্রে সচরাচর নানা ধরনের অনিয়মের অভিযোগ ওঠে, তাই বন্দরের বিনিয়োগে স্বচ্ছতা রাখার তাগিদ দিলেন এই ব্যবসায়ী নেতা। এই জায়গাতে আমি মনে করি সবার সমন্বয় থাকতে হবে। এখানে যদি প্রাইভেট সেক্টরের থাকে, সদস্য থাকে, তাহলে সবচেয়ে ভালো হয়। এদিকে এক দশক আগে স্থাপন করা 17টি অফডককে রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে বন্দর কর্তৃপক্ষ। সমস্ত অফডক মুখী এবং অফডক থেকে বন্দরমুখী এই কন্টেইনারগুলো রেলওয়ের মাধ্যমে যদি বন্দরে আনা নেওয়া করা যায়, তাহলে রোডের উপর এই কন্টেইনারের চাপ থাকবে না এবং রোড অনেক যানজট মুক্ত হবে। বন্দরের সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে আগামী 15 বছরে 2 দফায় 30টি ছোট বড় প্রকল্পে খরচ করা হবে 88,000 কোটি টাকা। 2020 সালে কেসিটি এবং 2023 সালে বে টার্মিনালের প্রথম পর্যায়ের কাজ শেষ হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। পরিকল্পনা কমিশনকে পুনর্গঠনের নামে এর ক্ষমতা কমানোর বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রস্তাবনাকে আত্মঘাতী সিদ্ধান্ত বলে মনে করছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এ ধরনের উদ্যোগ বাস্তবায়ন হলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি সহ সরকারের বিভিন্ন প্রকল্পের ত্রুটি বিচ্যুতি খতিয়ে দেখার আর কোনো সুযোগ থাকবে না। এর ফলে রাষ্ট্রীয় ব্যয় বৃদ্ধি সহ জনগণের টাকা অপচয় ও অপব্যবহারের সুযোগ সৃষ্টি হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মোস্তফা মাহবুবের রিপোর্ট। 1972 সালের জানুয়ারিতে যুদ্ধবিধ্বস্ত দেশের পুনর্গঠন ও উন্নয়ন কাজের পরিকল্পনার জন্য গঠন করা হয় আলাদা পরিকল্পনা কমিশন। শুরুতে 9টি বিভাগের সদস্যদের প্রতিমন্ত্রী এবং কমিশন চেয়ারম্যানের মন্ত্রী পদমর্যাদার ক্ষমতা দেয়া হলেও পরবর্তীতে এরশাদ সরকারের আমলে কমিশনের বিভাগ 6টিতে কমিয়ে এনে এর সদস্যদের মর্যাদা কমিয়ে সচিব সমমানের করা হয়। মাঠ পর্যায়ে তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের নেয়া প্রকল্পের বাস্তবতা ও গ্রহণযোগ্যতা যাচাই বাছাইয়ের মাধ্যমে ত্রুটি বিচ্যুতি পরীক্ষা করে পরিকল্পনা মন্ত্রণালয়ের এই কমিশনটি। এছাড়া ভবিষ্যৎ বাংলাদেশের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রণয়ন করে এই বিভাগ। স্বাধীনভাবে একটি মূল্যায়নের প্রয়োজন আছে, যেহেতু জনগণের ট্যাক্সের টাকা, সেটি যথাযথ এবং সৎ ব্যবহার যাতে হয় সেটি নিশ্চিত করা প্রয়োজন। মন্ত্রণালয়গুলো যে প্রকল্প জমা দেয় তার বিচার বিশ্লেষণ, তার সম্ভাব্যতা, অর্থনৈতিকভাবে লাভজনক হবে কিনা, এসব মূল্যায়ন পরিকল্পনা কমিশন করে আসে, তাতে 35% ব্যয় সাশ্রয় হয়। তবে প্রধানমন্ত্রীর নির্দেশে পরিকল্পনা কমিশনকে আরো গতিশীল করার কৌশল খুঁজতে গিয়ে সম্প্রতি মন্ত্রী পরিষদ বিভাগ এ সংস্থার ক্ষমতা কমানোর পরামর্শ দেয়। তাদের মতে পরিকল্পনা কমিশনের যাচাই বাছাইয়ে সময় ক্ষেপণে দেরি হয় প্রকল্প অনুমোদন। তবে বিশ্লেষকরা বলছেন মন্ত্রী পরিষদ বিভাগের পরামর্শ কার্যকর হলে উন্নয়ন প্রকল্পের ত্রুটি বিচ্যুতি ও সুশাসনের বিষয়ে নজরদারির আর কোনো সুযোগ থাকবে না। দীর্ঘসূত্রিতা প্রকল্প বাস্তবায়ন এবং সেখানে মূল্য বৃদ্ধি হয়ে যায়, কষ্ট বাড়ান হয়। 9 মিনিস্ট্রিতে দেবেন, তারা প্রকল্প প্রণয়ন করবে, তারপর তারা মনিটর করবে, একেবারে বায়াসড হবে, নিরপেক্ষভাবে এটা হবে না। প্রকল্পটা অনুমোদন করার পর বহুদিন লেগে যায়, তারা প্রকল্প পরিচালক নিয়োগ দিতে পারে না, প্রকিউরমেন্ট ডিটেইল তারা ঠিক করতে পারে না। এই প্রেক্ষিতে কি করে মন্ত্রণালয়কে আবার বিশেষ ক্ষমতা দেওয়া, এটা আমি মোটে যুক্তিসঙ্গত মনে করি না। লাইন মিনিস্ট্রি তাদের নিজস্ব সক্ষমতা অর্জন করা দরকার আছে, একটা কোঅর্ডিনেশনেরও দরকার আছে, একটা আরেকটাকে বাদ দিয়ে চলবে না। মন্ত্রী পরিষদের প্রস্তাবের প্রেক্ষিতে ক্ষমতা না কমিয়ে উল্টো কমিশনকে আরো শক্তিশালী করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। একেবারে পুরোপুরি আমলাতান্ত্রিক না করে যথেষ্ট যোগ্য ব্যক্তি, দক্ষতা বিভিন্ন ফিল্ড থেকে থাকবে, তারা কিন্তু সবচেয়ে উচ্চ পর্যায়ে, তারা যদি আপনার আগে যেটা ছিল মেম্বার আছে। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। তাদের স্টাফ। সময় সংবাদে আরো থাকছে। এফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্ব অনুষ্ঠিত করল বাংলাদেশ। চাইনিজ তাইপেইকে 4-2 গোলে হারালো কৃষ্ণা সানজিদারা। দীর্ঘ প্রতীক্ষার পর দেশের তৃতীয় পূর্ণাঙ্গ সমুদ্র বন্দর হিসেবে যাত্রা শুরু করল পায়রা সমুদ্র বন্দর। গতকাল রামনাবাদের অভ্যন্তরীণ ইনার চ্যানেলে চারিপাড়া পয়েন্টে পণ্য খালাসের মধ্য দিয়ে বন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
সকালে মিলাদ ও দোয়া মাহফিলের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু করে বন্দর কর্তৃপক্ষ। পরে মালয়েশিয়া থেকে আসা FS বিচ মাদার ভেসেল থেকে মদিনা গ্রুপের 12,502 মেট্রিক টন ক্লিংকার, খালাস ও বোঝাইয়ের মধ্য দিয়ে শুরু হয় বন্দরের নিয়মিত কার্যক্রম। এই কার্যক্রম শুরু করতে পেরে আনন্দিত জাহাজ মালিক, শ্রমিক ও বন্দরে নিয়োজিত কর্মচারীরা। গত 13 আগস্ট ভিডিও কনফারেন্সের মাধ্যমে বন্দর কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী শীত মৌসুমে যে কোনো ড্রাফটে জাহাজ আমাদের বহির্নোঙরে আসতে পারবে, যা অন্যান্য বন্দরে নেই। এখানে আমি বিশেষভাবে বলতে চাই 1 লক্ষ টনের অধিক পণ্যবাহী বাল্ক ক্যারিয়ার এই আমাদের বহির্নোঙরে আসতে পারবে। অত্যন্ত আনন্দিত যে আমাদের পায়রা পোর্ট আজ প্রথম জাহাজ, প্রথম আমরাই অপারেশন কার্যক্রম পায়রা পোর্টের আরম্ভ চলছে। নীলফামারীতে কোরবানি ঈদকে কেন্দ্র করে জমে উঠেছে পশু জবাইয়ের নানা সরঞ্জামের বেচাকেনা। ছুরি, দা সহ বিভিন্ন সরঞ্জাম তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা। জেলার প্রায় 200 কামার এসব হাতিয়ার তৈরি করে বাজারজাত করছেন। এদিকে পশু জবাইয়ের সরঞ্জাম কিনতে অনেকেই কামারের দোকানগুলোতে ভিড় করছেন। সামনে ঈদ আছে, দাও ছুরি বডি কুরবানি ঈদের জন্য বানাইছি। আমরা ছুরি, চাবাজি এগুলো তৈরি করছি। হ্যাঁ, জবাই করা ছুরি, মাংস করা ছুরি, চামড়া চিলা ছুরি। বেচা বিক্রি বর্তমান মনে করেন টুকটাক চলতেছে, ঠিক আছে। আর কিছুদিন পর আস্তে আস্তে বেচা কিনা বাড়বে। এখন তো মনে করেন খালি চাপাটি, ছুরি, দাও এগুলো বেশি চলতেছে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর ফতেহপুর রেল ক্রসিং এর ওভারপাসের নির্মাণ কাজ নির্ধারিত মেয়াদের 1.5 বছর পরও শেষ হয়নি অর্ধেক কাজ। সঠিক সময়ে নির্মাণ কাজ শেষ না হয় যানজট আর যাত্রীদের ভোগান্তি দিন দিন বেড়েই চলেছে। কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটির কার্যাদেশ বাতিল সহ প্রকল্পটি বাংলাদেশ সেনাবাহিনীকে দিয়ে করা হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। মীর হোসেন রাসেলের ক্যামেরায় আতিয়ার সজলের রিপোর্ট। মহাসড়কে যানজট নিয়ন্ত্রণ ও চলাচল নির্বিঘ্ন করতে ফেনীর ফতেহপুরে ঢাকা চট্টগ্রাম রেলপথের উপর এই ওভারপাসটি নির্মাণ কাজ শুরু হয় 2012 সালের ফেব্রুয়ারিতে। প্রায় 100 কোটি টাকার প্রকল্পটি বাস্তবায়নের জন্য দায়িত্ব পায় শিপু PBL লিমিটেড নামের ঢাকার একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু নির্ধারিত 3 বছরের মধ্যে শেষ করতে পারেনি কাজের অর্ধেকটাও। অন্যদিকে 2 লেন থেকে 4 লেনে উন্নীত হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আনুষ্ঠানিকভাবে চালু হলেও ফেনীতে এসে এই নির্মাণাধীন ওভারপাসের কারণে যানজটে নাকাল সবাই। 250 কিলো রাস্তার ভিতরে শুধু 4 কিলো রাস্তায় আমাদের সমস্যা। অনেক বছর হয়ে যেতেছে কাজ করতেছে, যাই ব্রিজটা প্রায় আবার কাজটা শেষ হইতেছে না। কাজ কিছুদিন চলে, কিছুদিন বদ্ধ থাকে। ওভারব্রিজ আরো কত বছরে শেষ হবে তারও কোনো গ্যারান্টি নেই, এবং অল টাইম জাম বাজি আছে, মানুষজন আসা যাওয়া করতে অনেক সমস্যা। মহাসড়ক পুলিশের ফেনীর মহিপাল থানার পরিদর্শক মনে করেন এই ওভারপাসটি চালু হলে এখানে যানজট থাকবে না। এই ওভারব্রিজটি নির্মিত হলে জনগণের পাশাপাশি জনগণ যথেষ্ট সুফল পেত, আমাদেরও কষ্ট হয়তো কিছুটা লাঘব হতো। ওভারপাসটি পরিদর্শনে এসে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওভারপাসটির কারণে মহাসড়কে যানজট সহ বিভিন্ন সমস্যার কথা স্বীকার করে সমস্যার সমাধানে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন। আমাদের এখানে যানজট নানান সমস্যা হচ্ছে, কাজে তাদেরকে লাস্ট সময় দেওয়া হয়েছে সেপ্টেম্বরের 30 তারিখ। এর মধ্যে যদি তারা কাজ কমপ্লিট করতে না পারে অটোমেটিক্যালি 30 তারিখের পরে তাদের কার্যাদেশ বাতিল হয়ে যাবে। অনেকটা ঝুঁকি থাকলেও যানজট নিরসনে হিমশিম খেয়ে বিকল্প হিসেবে সন্ধ্যার পর প্রায় প্রতিদিনই পণ্য ও যাত্রীবাহী যানবাহন ফেনী শহরের মধ্য দিয়ে মহাসড়কে যুক্ত একাধিক সড়ক দিয়ে পারাপারে বাধ্য হয় বলে জানায় পুলিশ। আতিয়ার সজল, সময় সংবাদ, ফেনী। দর্শক, ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানীর পশুর হাটগুলো প্রস্তুত হচ্ছে পশু কেনাবেচার জন্য। এখনো পশু আসা শুরু হয়নি। এই মুহূর্তে রাজধানীর গাবতলীর পশুর হাটে আছেন সহকর্মী শাফিন জাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন, কোরবানির পশু কি আসতে শুরু করেছে? ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু এর মধ্যে রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু গরুর হাট বসবে এবং তার প্রস্তুতি কিন্তু একদম শেষ পর্যায়ে বলা চলে। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট, যেটা স্থায়ী পশুর হাট, অর্থাৎ গাবতলী পশুর হাটে। তো এইখানে আমি আসার পরে যেটি দেখতে পেয়েছি যে এখানে আজকে কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে বলে আমি বলতে পারি। আপনি দেখতেই পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু গাবতলী পশুর হাটের
হাটের যে স্থানটি, সেই স্থানটিতে কিন্তু পুরো এলাকাটি জুড়েই কিন্তু খুঁটি গাড়া হয়ে গেছে এবং সেই সাথে কিন্তু বালু ফেলাও হয়ে গেছে। বলা চলে যে আজকে পরে হয়তো আগামী কালকের মধ্যেই প্রস্তুতি সম্পূর্ণভাবে সম্পন্ন হবে জানতে পেরেছি আমরা। একটা বিষয় জানিয়ে রাখি আপনাকে যে গাবতলী পশুর হাটে হাটসহ এবার কিন্তু ঢাকায় প্রায় 9টি স্থানে কিন্তু প্রায় 23টি স্থানে কিন্তু গরুর হাট বসছে বলে আমরা জানতে পেরেছি। তো আগামী পরশুদিন অর্থাৎ 6 তারিখ থেকে, অর্থাৎ আগামী মঙ্গলবার থেকে হয়তো হাটে গরু প্রবেশ করা শুরু করবে। সেই সাথে গরুর পাশাপাশি উট কিংবা ছাগল সহ কিন্তু যেসব পশু কোরবানি দেওয়া হয় সেসব পশু কিন্তু আগামী পরশুদিন থেকে ঢোকা শুরু করবে। তো সব মিলিয়ে মোটামুটি বলা যায় যে আগামী পরশুদিন যদি শুরু হয় তাহলে হয়তো 6 দিন 7 দিনের মতো হয়তো পশুর হাট জমজমাট হবে বলে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত যেটা তথ্য হচ্ছে যে একদম শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আগামী পরশুদিন হয়তো গরু প্রবেশ করবে এখানে এবং ক্রেতাদের উপস্থিতিও দেখা যাবে এবং সেই সাথে পশুর কোরবানির মাধ্যমে যে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে সেই ঈদুল আজহার প্রস্তুতি নেবেন দেশের সব মানুষ। তো মোটামুটি গাবতলী পশুহাট থেকে এখনকার পর্যন্ত আমার ছিল এই সব শেষ। পরবর্তীতে আরো কিছু আপডেট থাকলে আপনার মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ফাহমিদা। দর্শক, কোরবানির পশু বেচা কেনার জন্য ইতিমধ্যে হাটগুলো প্রস্তুত হয়ে গেছে। গাবতলী পশুর হাট থেকে এ বিষয়ে আমাদেরকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী শাফিন জাহিদ। কুষ্টিয়ায় শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি। প্রতিমা তৈরি করতে দিনরাত কাজ করছেন কারিগররা। জেলার পুলিশ সুপার জানান, প্রতিমা নির্মাণকে ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। এস এম রাশেদের তথ্য ও বাবুল হোসেনের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 6 অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। উৎসবকে ঘিরে কুষ্টিয়া সদর উপজেলার মিলপাড়া, আমলাপাড়া ও ঘোষপাড়া সহ বিভিন্ন এলাকায় চলছে প্রতিমা নির্মাণের কাজ। বাঁশ ও খড়কুটোর ওপর দেয়া হচ্ছে মাটির প্রলেপ। এরপর শিল্পীর আঁচড়ে গড়ে তোলা হচ্ছে 10 ভুজা দেবী দুর্গা সহ বিভিন্ন দেবদেবীর প্রতিমূর্তি। দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। প্রতিমা তৈরি করার পরে প্রতিমা শুকানোর জন্য আমরা হিট মেশিন ব্যবহার করি তাড়াতাড়ি শুকানোর জন্য, আর রং তাড়াতাড়ি করার জন্য স্প্রে মেশিন ব্যবহার করা হয়। আমাদের সামনে দুর্গাপুজো, আমরা চরম ব্যস্ততার মাধ্যমে কাজ করছি। এটা দিয়ে 3টের কাজ চলছে আর বানাবো 4টে। এই 4টে বানাতে আমাদের রাত দিন কাজ করতে হচ্ছে। এদিকে প্রতিমা নির্মাণকে ঘিরে মন্দিরে মন্দিরে টহল জোরদার করেছে পুলিশ। প্রতিমা তৈরির সময় নিরাপত্তার বিষয়ে আমরা প্রয়োজন ব্যবস্থা নিয়েছি এবং যেসব জায়গাগুলোতে, মন্দিরগুলোতে এই প্রতিমা তৈরি হচ্ছে সেই সব জায়গাগুলোতে যারা আছেন তাদের সাথে আমরা নিয়মিত খোঁজখবর রাখছি। কুষ্টিয়া জেলায় 231টি মণ্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। সময় সংবাদ, কুষ্টিয়া। দেশের বাইরের খবর। বিরোধপূর্ণ দক্ষিণ চীন সাগর ইস্যুতে বেজিংকে আন্তর্জাতিক আদালতের আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। G20 সম্মেলনে শনিবার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর উদ্দেশ্যে এই মন্তব্য করেন। এই জুলাইয়ে আন্তর্জাতিক আদালতে ফিলিপিন্সের করা মামলার রায়ে চীনকে বিধি মেনে চলার এবং মালিকানা ভাগাভাগির জন্য বলা হয়। তবে তা মেনে নিতে কোনোভাবেই রাজি নয় চীন। তাদের দাবি, চীনা মানচিত্র অনুসারে দক্ষিণ চীন সাগরের পুরোটাতেই তাদের অধিকার রয়েছে। এ দাবি করে অঞ্চলটিতে নিয়মিত নৌমহড়াও চালায় চীনা বাহিনী। তবে চীনের একার মালিকানার দাবি নাকচ করে দিয়ে এর মালিকানা দাবি করছে ফিলিপিন্স, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং ব্রুনাই। এফসি অনূর্ধ্ব 16 নারী চ্যাম্পিয়নশিপের মূল পর্ব নিশ্চিত করল বাংলাদেশ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সি গ্রুপের ম্যাচে চাইনিজ তাইপেকে 4-2 গোলে হারিয়েছে কৃষ্ণার দল। মুখোমুখি লড়াইয়ে জয় পাওয়ায় এক ম্যাচ হাতে রেখেই মূল পর্বে নাম লিখিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চারিদিকে শুধু জয় জয়কার ধ্বনি। এ শুধু বিজয়ের হাসি নয়, এ যে বাংলাদেশের ফুটবলকে অনন্য উচ্চতায় পৌঁছে দেওয়ার তৃপ্তি। তাই তো লাল সবুজের পতাকা হাতে সানজিদা কৃষ্ণাদের এমন বাঁধ ভাঙা উল্লাস। বঙ্গবন্ধু স্টেডিয়ামের পরিচিত মাঠ। সি গ্রুপে চতুর্থ ম্যাচে চাইনিজ তাইপের বিপক্ষে অঘোষিত ফাইনালে মুখোমুখি বাংলাদেশ অনূর্ধ্ব 16 নারী দল। জিতলেই নিশ্চিত হবে মূল পর্ব। তবে আত্মবিশ্বাসী স্বাগতিকদের শুরুটা ভালো হয়নি। 10 মিনিটে স্বাগতিক ডিফেন্ডারদের ভুলে লিড পায় চাইনিজ তাইপে। গোল করেন অধিনায়ক সু ইউ সোয়ান।
কিন্তু এরপরও দমে যায়নি কৃষ্ণার দল। অধিনায়কের নেতৃত্বে চাপ বাড়ায় প্রতিপক্ষের রক্ষণে, ফলে ডি বক্সের ভেতরে ফাউল করে বসেন চেন চাও। টাইপের এই ডিফেন্ডার লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। পেনাল্টি পায় বাংলাদেশ। সেখান থেকে গোল করে স্বাগতিকদের সমতায় ফেরান শামসুন নাহার। 10 জনের দল নিয়ে কিছুটা পিছিয়ে পড়া চাইনিজ তাইপে এরপর একই ভুল করে আবারও। 36 মিনিটে তাইপে ইউসুয়ান কৃষ্ণাকে ডি বক্সের ভেতরে ফাউল করায় দ্বিতীয় পেনাল্টির সুর বাজে স্বাগতিকদের পক্ষে। সেটাকে গোলে রূপ দেন পেনাল্টি স্পেশালিস্ট শামসুন নাহার। 2-1 গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল সবুজের দল। দ্বিতীয়ার্ধে ফিরে আবারও বল দখলে এগিয়ে বাংলাদেশ। আবারও আক্রমণে কৃষ্ণা সানজিদারা। 55 মিনিটে মার্জিয়ার পাস থেকে কৃষ্ণা রানী ব্যবধান 3-1 করেন। এরপর 79 মিনিটে স্কোরশিটের নাম তোলেন মার্জিয়া। সানজিদার কর্নার থেকে কৃষ্ণার অসাধারণ শট প্রতিহত করার আপ্রাণ চেষ্টা প্রতিপক্ষ ডিফেন্ডারদের, কিন্তু জটলা থেকে শেষ পর্যন্ত তা গোলে রূপ দেন মার্জিয়া। বৃষ্টি ভেজা মাঠ, জয়ও প্রায় নিশ্চিত। তাই হয়তো শেষ দিকে রক্ষণে কিছুটা হিমশিম খেতে হয় মাসুরা শিউলিদের। ফলাফল 88 মিনিটে ইউ জোয়ের গোলে অতিথিরা ব্যবধান কমালেও 2017 এএফসি অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের মূল পর্বের টিকিট নিশ্চিত করে মাঠ ছাড়ে কৃষ্ণা রানীর দল। ফারজানা মুমু, সময় সংবাদ, ঢাকা। ক্রিকেটের খবর। টাইগারদের পেস বোলিং কোচের দায়িত্ব নিতে বাংলাদেশে এসে পৌঁছেছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক পেসার কোর্টনি ওয়ালশ। শনিবার রাত 9:15টার দিকে ঢাকায় পৌঁছান এই কিংবদন্তি ক্রিকেটার। তবে বিমানবন্দরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি নতুন পেস বোলিং কোচ। সবকিছু ঠিক থাকলে রোববার বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে তার। পাকিস্তানের আকিব জাভেদ, লঙ্কান চামিন্দা ভাস অথবা দক্ষিণ আফ্রিকার অ্যালান ডোনাল্ড। হিটস্ট্রিক যুগের অবসানের পর টাইগারদের পেস বোলিং কোচের শূন্য পদে একসময়কার মাঠ কাঁপানো এমন সব ক্রিকেটারদের নামই বারবার আলোচনায় এসেছে। তাই এবার যে হাই প্রোফাইল কাউকেই দেখা যাবে মাশরাফিদের ডাগআউটে, তা ছিল সহজ অনুমেয়ই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রধানের ঘোষণার পর ছিল অপেক্ষার পালা। 90-এর দশকে যার বাউন্সারের সামনে কাঁপতেন গোটা বিশ্বের নামি দামি ব্যাটসম্যানরা, সেই কোর্টনি ওয়ালশই এখন মুস্তাফিজ তাসকিনদের গুরু। ইতিমধ্যে দায়িত্ব নিতে বাংলাদেশে এসে পৌঁছেছেন তিনি। খেলোয়াড়ি জীবনের বর্ণনায় দুর্ধর্ষ এক বোলারের গল্পই বলতে হবে। ক্যারিবীয়দের হয়ে সাদা পোশাকে উজ্জ্বল এই পেসার 132 টেস্টে তুলে নিয়েছেন 519 উইকেট, ওয়ানডেতে 205 ম্যাচে 227 উইকেট। ইউটিউবে খুঁজলে স্বদেশী কাটলি অ্যাম্ব্রোসকে সঙ্গে নিয়ে বিশ্বের ব্যাটিং তারকাদের নাকানি চুবানি খাওয়ানো মাঠদাঙ্গা যেসব ডেলিভারি দেখা যায় ওয়ালশের, তা এখনো তাকে সেরাদের একজন মানাতে বাধ্য করবে। আর এই কিংবদন্তিকে ঘিরে টাইগারদের স্বপ্নটা তাই আরো বড় হচ্ছে। আইসিসি 2019 বিশ্বকাপ পর্যন্ত লাল সবুজদের অনুশীলনে কঠিন দৃষ্টি রাখতে দেখা যাবে 6.5 ফুট লম্বা এই মানুষটিকে। বাংলাদেশের দায়িত্ব নেয়ার পর ওয়ালশের প্রথম মিশন আফগানিস্তানের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। যদিও আলোচনাটা বেশি অক্টোবরের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নিয়েই। এর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের নির্বাচকের দায়িত্ব পালন করলেও কোনো জাতীয় দলের কোচের দায়িত্বে ছিলেন না তিনি। অর্থাৎ মুস্তাফিজ, তাসকিন, রুবেলদের দীক্ষা দিয়েই জাতীয় দলে কোচিং ক্যারিয়ারের সূচনা হবে কোর্টনি অ্যান্ড্রু ওয়ালশের। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। যুদ্ধাপরাধী জামায়াত নেতা মীর কাশেম আলীর ফাঁসি কার্যকর। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল। সম্পদ বাজেয়াপ্তের দাবি। কোরবানি ঈদকে সামনে রেখে রাজধানীর পশুর হাটগুলোতে শেষ সময়ের প্রস্তুতি। কেনাবেচা নির্বিঘ্ন করতে বাড়তি ব্যবস্থা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর। পাটুরিয়া দৌলতদিয়া রুটে ফেরিঘাটের বেহাল দশায় ঈদ যাত্রা নিয়ে শঙ্কা। নদীর পানি না বাড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে বলছে বিআইডব্লিউটিএ। 1.5 বছরেও ফেনীর ফতেহপুর রেল ক্রসিং এর ওভারপাসের নির্মাণ কাজের অর্ধেক শেষ হয়নি। যানজটে বাড়ছে ভোগান্তি। কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে ক্ষুব্ধ মন্ত্রী। এবং চট্টগ্রামে বে টার্মিনাল নির্মাণে $200 কোটি বিনিয়োগ করতে যাচ্ছে এডিবি। খরচ দিতে আগ্রহী কর্ণফুলী টার্মিনাল নির্মাণেও শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।